আজ আপনারা শুনবেন গল্প বুড়িতে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পিঁপড়া। আপনার অসুখটা কি বলুন? রোগী কিছু বলল না। পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো। ডাক্তার নুরুল আফসার, এমআরসিপি, ডিপিএস, অত্যন্ত বিরক্ত হলেন। তাঁর বিরক্তির তিনটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ৮টা বেজে গেছে, রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে। আজ তাঁর শালিকার জন্মদিন। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না। এরা হয় বেশি কথা বলে, নয় একেবারেই কথা বলে না। ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে, হাত কুচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে, কিছু কম করা যায় না ডাক্তার সাহেব? গরিব মানুষ। আজকের এই রোগীকে অপছন্দ করা তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে। লোকটির চেহারা নির্বোধের মতো। এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না, অন্য একজনের সাহায্য লাগে। বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে। লোকটি কিছু বলল না। গলা খাকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো। ভাবখানা এইরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীতেই বলবে। সেও কিছু বলছে না। ডাক্তার নুরুল আফসার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন, গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না, তাদের অসুখ অনুমানে ধরতে হয়। আপনি তো আর গরু ছাগল না। চুপ করে আছেন কেন? নাম কি আপনার? রোগী কিছু বলল না। তার সঙ্গী বলল, ওনার নাম মকবুল, মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া। নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে। আপনি কি কথা বলতে পারেন না পারেন না? পারি। কি নাম আপনার? মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া। বয়স কত? 52। আপনার সমস্যাটা কি? রোগী মাথা নিচু করে ফেলল। নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো ওষুধ, যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল। আর কোনো সময় দিতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। যদি কিছু বলার থাকে এখনই বলেন, বলার না থাকলে চলে যান। রোগী আবার গলা খাকালি দিল। তার সঙ্গী বলল, ওনার অসুখ কিছু নাই। অসুখ কিছু নেই, তাই এসেছেন কেন? ওই ওনাকে পিঁপড়ায় কামড়ায়। কি বললেন? পিঁপড়ায় কামড়ায়, পিপিলিকা। ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না। রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না, এতে পসার কমে যায়। রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ। রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক, ভান করতে হবে যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন। নুরুল আফসার সাহেব ডাক্তারির এই সব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন। আজ মানতে পারলেন না। ধমকে স্বরে বললেন, পিঁপড়া কামড়ায় মানে? রোগী পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বলল, চিঠিটা পড়েন। চিঠির মধ্যে সব লেখা আছে। কার চিঠি? কাশেম সাহেব। কাশেম সাহেব কে? এমবিবিএস ডাক্তার, আমাদের অঞ্চলের। খুব ভালো ডাক্তার। উনি উনি আপনার কাছে আমারে পাঠাইছেন। বলছেন নাম বললে আপনি চিনবেন। উনি আপনার ছাত্র। নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না। কাশেম বহু প্রচলিত নামের একটি। ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে। এ কোন কাশেম কে জানে? স্যার, চিনছেন? চিনি না বলাটা ঠিক হবে না। পুরনো ছাত্ররা রুগী পাঠায়, এদেরকে খুশি রাখা দরকার। কাজেই আফতার সাহেব শুকনো হাসি এসে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, চিনেছি চিনেছি। কি লিখেছে দেখি?
উনি স্যার আপনাকে সালাম দিছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি চিঠিটা কি দেখি। চিঠি দেখে ডাক্তার সাহেবের ভুরু কুঞ্চিত হলো। বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না। 2 পাতার এক চিঠি ফেঁদে বসেছে। তিনি পড়লেন, পরম শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। আমি 73 ব্যাচের ছাত্র। আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন। আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আশা করি আপনার মনে পড়েছে। যাই হোক, আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি। মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি। সে বছর 4 ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে। একে ব্যাধি বলা যাবে না, কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায়। বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। শুরুতে আমার কাছেও মনে হয়েছিল। আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি। বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। আমি নিজে লক্ষ্য করেছি, মকবুল সাহেব কোথাও বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে। পীর ফকির, তাবিজ, ঝাড়ফুঁক জাতীয় আধিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে, কোনো লাভ হয়নি। আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম। আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না। বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম, ব্লু স্টার ফার্মেসি, নান্দাইল, কেন্দুয়া। ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন। রোগী পাথরের মতো মুখ করে বসে আছে। গায়ে ফতুয়া ধরনের জামা, পরনে লুঙ্গি। অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয়। ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। কিছু একটা বলতে হয়। মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয়? পিঁপড়া কামড়ায় আপনাকে? জি স্যার, কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে। নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন, আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে? শেষ পর্যন্ত বললেন না। বড় কষ্টে আছি স্যার। যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকবো। টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, টাকা যা লাগে লাগুক। আপনার কি অনেক টাকা? জি স্যার। কি পরিমাণ টাকা আছে? রোগী কোনো জবাব দিল না। রোগীর সঙ্গী বলল, মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই না। 1,00,000 2,00,000 ওনার হাতের ময়লা। নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন। $1,00,000 ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তিনি নিজেও ধনবান ব্যক্তি। ফিক্সড ডিপোজিটে তাঁর 11 লাখ টাকার মতো আছে। এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে। ভোর 6টা থেকে রাত 12টা, এক মুহূর্তের বিশ্রাম নেই। একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান। সকালের ফ্লাইটে চিটাগাং যান, লাস্ট ফ্লাইটে ফিরে আসেন। ওখানকার একটা ক্লিনিকে বসেন। ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান। আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে। নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে? নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। মকবুল ক্ষীণ স্বরে বলল, রোগটা যদি সারায় দেন। এটা কোনো রোগ না। আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়া এসে কামড়ায়। অসুখটা আপনার মনের। আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আপনাদের সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে নেই। নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না, কারণ একটা অদ্ভুত দৃষ্টি তাঁর চোখ আটকে গেল। তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এগোচ্ছে। পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে, এরা 3টি লাইন করে এগোচ্ছে। ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলও তার পিঁপড়ার শাড়ির দিকে। সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না। নুরুল আফসার সাহেব বললেন, এই পিঁপড়াগুলি কি আপনার দিকে আসছে? জি স্যার। বলেন কি? পায়েও পিঁপড়া ধরেছে। এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার। নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন, উঁচু হয়ে বসলেন।
সত্যি সত্যি দুসারি পিঁপড়া লোকটির পার দিকে এগোচ্ছে। মকবুল সাহেব। জি স্যার। আমার একটা জরুরি কাজ আছে, চলে যেতে হচ্ছে। আপনি কি কাল একবার আসবেন? অবশ্যই আসবো স্যার। এই যার কাছে যাইতে বলবেন যাব। বড় কষ্টে আছি স্যার, রাত্রে ঘুমাইতে পারি না, নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায়। আপনি কাল আসুন, কাল কথা বলবো। জি আস্তা। মকবুল উঠে দাঁড়ালো। পরমুহূর্তেই যে ঘটনা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্যে হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে। চিন্তা ও বিচার বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে। তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে। এক পর্যায়ে এসে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে। দুহাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি। মকবুলের মুখ ঘামে চটচট করছে, চোখের তারা ঈষৎ লালাভ, মুখে হিসির শব্দ করছে এবং নিচু গলায় বলছে, হারামজাদা, হারামজাদা। তার সঙ্গী কিছুই বলছে না, মাথা নিচু করে দেশলাহের কাঠি দিয়ে দাঁত খোঁজাচ্ছে। তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত। এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না। নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন। রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে। তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি। মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল। নিচু গলায় বলল, স্যার, এই মনে কিছু নেবেন না। এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ করে দিছে। হারামজাদা পিঁপড়া। এক গ্লাস এই ঠান্ডা পানি দিবেন? ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো। একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে, এই আনন্দেই সে আনন্দিত। মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল। পানি মুখে দিল না। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, যেখানেই যাই সেখানেই পিঁপড়া, কি করবো কন? যে খাটে ঘুমায় সেই খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা, সরা ভর্তি পানি। তাতেও লাভ হয় না। লাভ হয় না? জি না। কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া ওঠে। ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয়। বলেন কি? সত্যি কথা বলতেছি জনাব, এক বর্ণ মিথ্যা না। যদি মিথ্যা হয় তাহলে যেন আমার শরীরে কুষ্ঠ হয়। আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, জায়গা বদল করতে হয়। আমার জীবন শেষ। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না, এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে। এটাই স্বাভাবিক। গ্রামের লোকজনদের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে। প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে। চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব। কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখতে যদি গন্ধে পিঁপড়া না আসে। প্রথম দু একদিন লাভ হয়, তারপর হয় না, পিঁপড়া আসে। এমন জিনিস নাই শরীরে মাখি নাই, যে যা বলছে মাখছি। একজন বলল, বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব। সেই বাদুরের গু মাখলাম, এর চেয়ে জনাব আমার মরণ ভালো। ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন, বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি, আসতে দেরি হচ্ছে, আর আমাকে চা দাও। আপনি চা খান তো? জি, চা খাই। চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো, প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো? একটু গোপনে বলতে চাই জনাব। গোপনে বলার ব্যাপার আছে কি? জি আছে। বেশ, গোপনেই বলবেন। আগে চা খান। লোকটি চা খেলো নিঃশব্দে। চা খাবার সময় একটি কথাও বলল না। তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে। ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে, ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায়। তখন কথা বলে তার সঙ্গী। এখন সঙ্গীই তার কথা বলছে। ডাক্তার সাহেব, সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায়, সেটাই তো বলা হয় নাই। মকুল ভাই ওই চিকিৎসার কথা বলেন। তুমি বলো। এই চিকিৎসা মকুল ভাই নিজেই বাইর করছে। বিষে বিষক্ষয় চিকিৎসা। গুড়ের মধ্যে পিঁপড়া সবচেয়ে বেশি আছে। মকবুল ভাই বললেন কি, সারা শরীরে গুড় মাখ। এতে লাভ হয়েছিল,
7 দিন কোনো পিঁপড়া আসে নাই। মকবুল গম্ভীর গলায় বলল, 7 দিন না, 5 দিন। ডাক্তার সাহেব বললেন, 5 দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো? জি। পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন। জি, নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম। 3 দিন আরামে ছিলাম। 4 দিনের দিন পিঁপড়া তুল। সেখানে পিঁপড়া গেল কিভাবে? জানি না জনাব, অভিশাপ। কিসের অভিশাপ? আপনারে গোপনে বলতে চাই। ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন। পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন। শালীর জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে, খানিকটা অস্বস্তি বোধ করছেন। এই পর্যন্তই। কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি। অবশ্যই এই লোকটিকে রোগী বলতেও বাধছে। কাউকে পিঁপড়া ছেকে ধরে, এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধি পর্যায়ে ফেলা যাবে না। ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। মকবুলের সঙ্গীও নেই। দরজা ভেজানো। মকবুল নিচু গলায় কথা বলা শুরু করল। জনাব, আপনারে আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক। আমাদের টাকা পয়সা আজকাইলেন না। ব্রিটিশ আমলে আমার দাদাজান পাকা দালান দেন। দাদাজানের 2টা হাতি ছিল। একটার নাম ময়না, অন্যটার নাম সুরভি। 2টাই মাদি হাতি। ওই প্রসঙ্গ থাক, আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন। আসতেছি। আমি পিতামাতার একমাত্র সন্তান, বিরাট ভূসম্পত্তির মালিক। টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না। আমারও ঠিক ছিল না। আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল। 15-16 বছর বয়সেই বিরাট বাড়ি, সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না। দাসী বাদী ছিল। দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বউরা ছিল। আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না। আমার মা অবশ্যই জীবিত ছিলেন। কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে, লাভ হয় নাই। উল্টা আমার ধমক খাইছে। আপনি বিয়ে করেননি? জি, বিয়ে করেছি। বিয়া করবো না কেন? 2টি বিয়ে করেছি। সন্তানাদি আছে। স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদী করেও ফায়দা হয় না। ছেলে মেয়ে দেখলেই। আপনি আসল জায়গায় আসুন। আগে মাঝে কথা বলে বেশি সময় নষ্ট করছেন। জি, আসতেছি। এই বছর 5 আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের ওপর আমার চোখ পড়ল। 14-15 বছর বয়স। গায়ের রং একটু ময়লা, কিন্তু স্বাস্থ্য ভালো। আমার চরিত্র তো কারো অজানা না। মেয়ের মা মেয়েকে আগলায় রাখে। খুবই পশ্চাৎ মা। মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায়। এত কিছু কইরাও লাভ হইল না। এক রাত্রে ঘটনা ঘটে গেল। কি বললেন? ঘটনা ঘটে গেল? জি। আশ্চর্য ব্যাপার। আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার। জিনিসটা তুচ্ছই, কিছুই না। হাসবেন না। হাসির কোনো ব্যাপার না। জি, আচ্ছা। এই তারপর কি হলো? ওই বজ্জাত মা সেই রাতেই মেয়েটারে ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল। আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল। আমার এই বিপদে ফেলার চেষ্টা, আর কিছুই না। মাগি, চূড়ান্ত বজ্জাত। আমি চিন্তায় পড়লাম। 2টা মৃত্যু সোজা কথা না। থানা পুলিশ হবে। পুলিশ তো এই জিনিসটাই চায়। এরা বলবে খুন করা হয়েছে। আপনি খুন করেননি? আরে না, খুন করবো কি জন্যে? আর যদি খুনের দরকারও হয়, নিজের ঘরে খুন করব? কাউরে খুন করতে হইলে জাগার অভাব আছে? খুন করতে হয় নদীর উপরে। রক্ত দিয়ে ফেলা যায়, তারপর লাশ বস্তার ভেতর বইরা চুন মাখায়ে 4-5টা ইট বস্তার ভেতর দিলে বিলে ফালাই দিতে হয়। এই জন্মের জন্য নিশ্চিত। কোনো সুমন্দির পুত কিছুই জানবো না। আপনি খুনও করেছেন? জি না, দরকার হয় নাই। যেটা বলতেছিলাম সেটা শোনেন। ঘরে 2টা লাশ। আমি বললাম, খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না। যেরকম আছে সেরকম থাক। আমি নিজে গিয়ে থানার ওসি সাহেব রে আনতেছি। ওসি সাহেব আইয়া যা করবার করব। থানা আমার বাড়ি থেকে 15 মাইল দূরে। পাঞ্চি নৌকা দিয়ে গেলাম। দারোগা সাহেব আর থানার স্টাফদের জন্য 5,000 টাকা নজরানা নিয়ে গেলাম। গিয়া দেখি বিরাট সমস্যা। দারোগা সাহেব গিয়েছেন
বোয়ালখালী ডাকাতি মামলা তদন্তে ফিরলেন পরের দিন। তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো 3 দিন। বর্ষাকাল, গরমের দিন। 3 দিনে লাশ গেছে পুইছে, বিকট বন্ধ। দারোগা সাহেবরে নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য। লাখ লাখ লাল পিঁপড়ার লাশের শরীরে, মনে হইতেছে মাগির সারা শরীরে লাল চাদর। মেয়েটারও একই অবস্থা, মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই, পিঁপড়ায় সব ঢাকা। মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল। ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন, আপনি তো খুবই বদলোক। জি না, আমার মতো টাকা পয়সা যারা থাকে তারা আরো বদ হয়। আমি বদ না। না মানে আমি বদ না। এই তারপর কি ঘটনা সেইটাই শুনেন। আমি একটা সিগারেট ধরাইলাম। সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলো পিঁপড়া নড়ল। মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল। তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারে খাইরা মাটিতে নামলো। মেয়েটার চোখ মুখ সব খাইয়া হলাইছে, জায়গায় জায়গায় হাড্ডি বার হইয়া গেছে। ডাক্তার সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন, মাবুদি এলাহি। তারপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে। ভয়ঙ্কর অবস্থা। আমি দৌড় দিয়ে বাইরে আসলাম। কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলো বাইরে আসলো। মনে হইল আমার খুঁজতেছে। সেই দিকে শুরু। চেনে যায় পিঁপড়া। জনাব, আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই। খান। শুকুর আলহামদুলিল্লাহ। মকবুল সে আনাড়িদের মতো ধোয়া ছাড়ছে, হুক হুক করে কাশছে। খানিকটা দম নিয়ে বলল, আমার কাশি ছিল না, এখন কাশি হয়েছে। নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে। ওরা ওইখানে বসবাস করে। কেমনে বুঝলাম জানেন? কাশির সাথে রক্ত আসে, আর আসে মরা পিঁপড়া। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মকবুল সিগারেটের লম্বা টান দিয়ে বলল, সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে। কাশি উঠলে কাশির সাথে পিঁপড়ার ডিম বাইর হবে। আপনি দেখবেন নিজের চোখে। আমি ঘোষণা দিচ্ছি যে আমারে পিঁপড়ার হাত থেকে বাঁচাইব, তারে আমি নগদ 2 লক্ষ দিব। আমি বদলোক হইতে পারি, কিন্তু আমি কথার খেলাপ করি না। আমি টাকা সাথে নিয়ে আসছি, আপনি আমারে বাঁচান। ডাক্তার সাহেব কিছু বললেন না। তিনি তার বিরাট সেক্রেটারিয়েট টেবিলের উপরে কাছের দিকে তাকিয়ে আছেন। মকবুলের বাম হাত টেবিলের উপর। 2 সারি পিঁপড়া টেবিলের 2 প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে। মকবুলেরও সেই দিকে চোখ পড়ল। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনার কিছু করা সম্ভব না। ঠিক না ডাক্তার সাহেব? হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে। মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে। তার চোখ চকচক করছে। সে তার বাঁ হাত আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, নে খা খা খা। পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল। গা বেয়ে উঠল না, কিছুক্ষণ অনিশ্চয়তায় ঢুকল। মুকুল বলল, নিজ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না, ফলা পরামর্শ করে। এই দেখেন ডাক্তার সাহেব, উঠতেছে না। তাই তো দেখছি। 2-1 মিনিটের ব্যাপার। 2-1 মিনিট ছলা পরামর্শ শেষ হইব, তখন শরীরে উঠা শুরু করব। হলো তাই। ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের বাঁ হাতেই উঠতে শুরু করেছে। 2 সারি ছাড়াও নতুন 1 সারি পিঁপড়া রওনা হয়েছে। এই পিঁপড়াগুলোর মুখে ডিম। ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন। এরা চায় কি? কে তাদের পরিচালিত করছে? কে সেই সূত্রধর? শুনছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প পিঁপড়া। আজ এ পর্যন্তই। নতুন অন্য কোনো গল্প, উপন্যাস, কাব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। গল্প বুড়ির সঙ্গে থাকবেন।